নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজও তোমাদের সামনে নিয়ে এলাম একটি দুর্ধর্ষ ভয়ঙ্কর ভৌতিক গল্প, লেখিকা সোনালী সিনহার কলমে, জলার ধারে। এই গল্পটা কিছুটা প্রাপ্তবয়স্কদের জন্য। আজকে গল্প পাঠে প্রীতম। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় গঙ্গাপদ দেখল তার বউ কুসুম তখন বারান্দায় বসে ছেলেকে দোলায় ঘুম পাড়াচ্ছে। একবার পিছন ফিরে বউয়ের দিকে তাকিয়ে গঙ্গা বলল, নিকুচি করেছে সংসারের। আজ আর আমি বাড়ি ফিরবো না। যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাব। নিত্যদিন এই ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগে না। বউ কুসুমও ছাড়বার পাত্রী নয়। বারান্দা থেকে মুখ ঝামটা দিয়ে বলল, তা ফিরবে কেন? ফিরলে যে বউ বাচ্চার দায়িত্ব নিতে হবে, আর দায়িত্ব নিলে আয়েশ করবে কখন? মন তো হওয়াই উঠছে। আমার কোন সকাল রাতখানে পূরণ করেছো শুনি? সারা দিন শালি হুকুম আর হুকুম। হরমাস ভাজা ভাজা করে দিল গা। অন্য সময় হলে গঙ্গা ঘা কত কষিয়ে দিত, কিন্তু আজ গঙ্গার মনটা ভালো নেই। তাই নিজেকে সামলে নিয়ে ইত্যাদি রইল তোর সংসার বলে ঘর থেকে বেরিয়ে গেল। গঙ্গাপদ জমিদারের জমিতে চাষের কাজ করে। সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে যেটুকু টাকা পায় তাতে কোনো রকমের দিন গুজরান হয়। কিন্তু গঙ্গা কি করবে? মুখ্য সূক্ষ্ম মানুষ, চাষের কাজ ছাড়া আর তো কিছু জানা নেই। গরিব মানুষের বড় জ্বালা, তার হয়ে সংসারে কথা বলার কেউ থাকে না। কুসুমটা বড় অবুঝ। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে সে ভালোবাসে। কথায় কথায় গঙ্গাকে টাকা নেই বলে খোঁটা দেয়। আর কত সহ্য করবে গঙ্গা? সেই কোন কাক ভোরে উঠে মাঠে যায়, রোদে জলে ভিজে অমানসিক পরিশ্রম করে। তবে সোনার ফসলে যখন মাঠ ভরে ওঠে তখন এই কষ্ট আর মালুম হয় না। হোক না অন্যের জমি, নিজের হাতে ফসল ফলাবার মজাই আলাদা। মাঠের আলপথ ধরে যেতে যেতে এইসবই ভাবছিল গঙ্গাপদ। হঠাৎ উল্টো দিক থেকে হেঁটে আসা নবীন কাকা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, এই রে, এত বেলায় আবার কোথায় চললি? মাঠে যাবি না? এখনো তো কাজ শেষ হয়নি। তা জেনে তুমি কি করবে? গরিব মানুষের বেঁচে থেকে কোনো লাভ নেই, পৃথিবীর বোঝা। রাত দিন খেটে কি হচ্ছে বলো দেখি। আর আমি কোনোদিন মাঠে যাব না, আমি চললাম। বলে হন হন করে এগিয়ে যেতে লাগলো। নবীন কাকার বুঝতে কোনো অসুবিধা হলো না যে গঙ্গা কুসুমের সাথে ঝগড়া করেছে, তাই এমন অসংলগ্ন কথাবার্তা। গঙ্গা আর কুসুমের দিন রাত ঝগড়ার কথা এ গাঁয়ের মানুষের অজানা নয়। তাই গলা খাঁকারি দিয়ে নবীন কাকা বলল, তা তো বুঝলুম, তাই ঠাঁঠা রোদ্দুরে তুই যাচ্ছিস কোথায়? নবীন কাকার কথা শুনে গঙ্গা একটু দাঁড়ালো। নবীন কাকা বলল, এই শোন, মাথা ঠান্ডা কর, বাড়ি যা। এসব পাগলামো করিস না। ছোট কানাইটার কথা কি একবারও ভাববি না নাকি? হ্যাঁ, বাচ্চাটার দিকে তাকালে পরানটা যে একেবারে জুড়িয়ে যায়, ঠিক যেন গোপাল ঠাকুর। আর শোন, সংসারে অমন ঝগড়া অশান্তি এইসব লেগেই থাকে। অমন রাগ যদি না হয় তাহলে সংসার কোথায় রে? তো কাকি আমায় কতবার গালমন্দ করে, তাই বলে আমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাকি? হ্যাঁ, যা যা, বাড়ি যা। বলে নবীন কাকা চলে গেল। গঙ্গা নিজের মনকে বোঝালো, এসব কথায় কান দিলে তো চলবে না গঙ্গা। নবীন কাকা সন্ধে হলেই আফিং খেয়ে বুঁদ হয়ে থাকে, তাই তো কাকি বকাবকি করে। তোর তো আর তা নয়, দিকভ্রষ্ট হোস না গঙ্গা। কুসুমের মুখের ঝাল দিন দিন বাড়ছে, যা মুখে আসে তাই বলে। এর একটা বিহিত হওয়া দরকার। গঙ্গা হন হন করে আলপথ ধরে হেঁটে চলল। রাগে দুঃখে হাঁটতে হাঁটতে গঙ্গা একেবারে গ্রামের শেষ প্রান্তে পরিত্যক্ত জলার ধারে চলে এলো। গ্রামের লোকজন পারতপক্ষে এই জলার ধারের পাশ মারায় না। এখানে নানা রকম ভৌতিক কাণ্ড কারখানার গল্প গ্রামের বাতাসে ভাসে, তাই গ্রামের লোকজন একটু সাবধানে থাকে। গভীর রাতে নাকি জলার ধারে আলো জ্বলে,
সে যে কিসের আলো তা অবশ্য কেউ জানে না, তাই অজানা জিনিস মানেই মানুষের মনে এক গভীর ভয়ের সঞ্চার করে। গঙ্গার এসব কথা অজানা নয়, কিন্তু আজ সে খুব রেগে আছে। এই পৃথিবীর ওপর তার সব টান উঠে গেছে। শুধু ছোট্ট কানাইটার কথা মনে পড়লে বুকটা মুষড়ে উঠছে। সবে 1 পা 2 পা হাঁটতে শিখেছে, আধো আধো স্বরে বা বা বলে। কি মিষ্টি সে ডাক, পরাণটা একেবারে জুড়িয়ে যায়। যাগ্গে, সবার ভাগ্যে তো সব সুখ সয় না। সংসারে তার কোনো দাম নেই, কি হবে বেঁচে থেকে? আর সে যখন বেঁচেই থাকবে না তখন কিসের ভয় আর কিসের কি? পথশ্রান্ত গঙ্গা জলার ধারে একটা বড় পাকুর গাছের নিচে বসে বসে এই সবই ভাবছিল। এই রোদে এতটা পথ হেঁটে এসে বুকে যেন হাঁপ ধরে গেছে। কোমরে বাঁধা গামছাটা দিয়ে সারা শরীরের ঘাম মুছে একটু ঠান্ডা হয়ে বসল। পথের ক্লান্তিতে 2 চোখ যেন লেগে আসছে। গামছাটা গাছতলায় বিছিয়ে সে শুয়ে পড়ল। মনে মনে ভাবল, রোদ পড়লে সোজা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। তবে যাই হয়ে যাক, কুসুমের মুখ আমি আর দেখবো না। 3 রাত খালি টাকা টাকা টাকা, ভাল লাগে না আমার আর। সংসারে অরুচি ধরে গেছে তার। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। যখন ঘুম ভাঙল তখন সবে সূর্যদেব পশ্চিমে পাড়ি দেবার প্রস্তুতি নিচ্ছে। শুয়ে শুয়ে গঙ্গা দেখল আকাশটা কি সুন্দর কমলা রঙে মাখামাখি। এক ঝাঁক পাখি আকাশ দিয়ে খুব দ্রুত উড়ে যাচ্ছে তাদের বাসায়। এতক্ষণে গঙ্গার সব রাগ গলে জল হয়ে গেছে। বাড়ির জন্য বড় মনটা হাঁক পাক করছে। ধর্মর করে উঠে বসল গঙ্গা, কিন্তু তার সারা শরীরে এত ব্যথা কেন? শরীরটা যেন বড্ড ভারী লাগছে। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে বাড়ির পথে পা বাড়ালো গঙ্গা। কুসুমটা নিশ্চয়ই খুব চিন্তা করছে, কতক্ষণ কানাইটাকে দেখেনি। মনটা বড় অস্থির করছে। কি মনে হতে গঙ্গা ভাবল, সোজা পথে গেলে বাড়ি পৌঁছতে অনেক সময় লাগবে। এক কাজ করি, ঘোষাল কাকাদের আমবাগানের মধ্যে দিয়ে চলে যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। যেমন ভাবা তেমন কাজ। ঘোষাল কাকাদের বাগানের পথ ধরল গঙ্গা। এক মনে হেঁটে আসছিল সে, কিন্তু এত খিদে পাচ্ছে যে মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, আর যে পারা যাচ্ছে না। হঠাৎ সে দেখল বামুন দিদির হাঁস দুটো ঘোষালদের পুকুরের জলে খেলে বেড়াচ্ছে। কি নধর হাঁস দুটো! দেখে যেন জিভটা কেমন সরসর করে উঠল, আর পেটের রাক্ষসে খিদেটা বেড়ে গেল দ্বিগুণ। এমন সময় বামুন দিদি এসে সুর করে হাঁস দুটোকে ডাকতে লাগলো, কিন্তু পুকুরের টলটলে জল ফেলে তারা উঠতে চাইছে না। গঙ্গা গাছের আড়ালে দাঁড়িয়ে এসবই দেখছিল। কিছুক্ষণ পর হাঁস দুটো জল থেকে উঠে প্যাঁক প্যাঁক করে পুকুরের পাড় দিয়ে ঘরে যাচ্ছে। আর ঠিক তখনই একটা হাঁস প্যাঁক প্যাঁক করে খুব জোরে চিৎকার করে উঠল, আর সাথে ডানা ঝাপটানোর শব্দ। তারপর সব চুপচাপ। আর তাই দেখে আর একটা হাঁস প্যাক প্যাক করতে করতে ঘরের দিকে ছুটল। সন্ধ্যের মুখে গঙ্গাপদ বাড়ি ফিরে দেখল কুসুম দাওয়ায় বসে কাঁদছে। তার প্রিয় সই লতিকা তাকে সান্ত্বনা দিচ্ছে, আবার মাঝে মাঝে ছোট্ট কানাইকে দোল দিচ্ছে। গঙ্গা গলা খাকারি দিতেই লতিকা বলল, ওই দেখ, গঙ্গাদা এসে গেছে। আর কাঁদিস না, এবার ওঠ, কিছু মুখে দে, আর গঙ্গাদাকেও কিছু খেতে দে। আমি আসি, কাল এসে সব শুনবো। কি গো গঙ্গাদা, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? আমার শরীর তো কেঁদে কেঁদে সারা। যাও ঘরে যাও, আমি আসি। বলে দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে গেল। গঙ্গার দিকে তাকিয়ে কুসুমের সারা শরীর জ্বলে উঠল। সারাদিন তাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। স্বামী স্ত্রীর কি ঝগড়া হয় না? তাই বলে কি আক্কেলে তুই সারাদিন বাইরে কাটিয়ে এলি? বাড়ির কথা একবারও ভাববি না? কিন্তু কিভাবে কথা শুরু করবে সেটাই বুঝতে পারছে না, তাই চুপ করে রইল। গঙ্গা দাওয়ার একধারে বসতে বসতে বলল, 1 ঘটি জল দে কুসুম, বড় তেষ্টা পেয়েছে। কুসুম উঠে গিয়ে জল এনে গঙ্গার পাশে রাখতে রাখতে দেখল গঙ্গার সারা শরীরে কাদা মাটিতে মাখা। হ্যারিকেনের আলোটা জোর করে দিয়ে বলল, কোথাও পড়ে গেছিলে নাকি?
গায়ে তো কাদা লাগলো কি করে? কোথায় ছিলে সারাদিন? গঙ্গা কোনো কথার উত্তর না দিয়ে ঢকঢক করে ঘটির জল শেষ করে বলল, খুব জল তেষ্টা পেয়েছিল রে বউ, বড় শান্তি পেলাম। গঙ্গার ভাবগতি কুসুমের ঠিক ভালো লাগছিল না, কিন্তু মুখে কিছু বলল না। দড়িতে রাখা গামছাটা এগিয়ে দিয়ে বলল, যাও পুকুর থেকে হাত পা ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। না রে বউ, খিদে নেই, পেট একদম ভরা। আর তুই এক কাজ কর, মাদুর আর বালিশটা এনে দাওয়ায় বিছানাটা করে দে তো, আমি হাত পা ধুয়ে এসে একটু ঘুমোবো। কুসুম অবাক হয়ে গেল। খিদে নেই মানে? তুমি তো সেই সকালে কিছু না খেয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলে, তা কোথায় খেলে শুনি? ওই আসার পথে খুব খিদে পেয়েছিল, নীলুর দোকান থেকে পরোটা আর ঘুগনি খেয়েছি, এখন আর খিদে নেই। গঙ্গার কথা শুনে কুসুম তো আকাশ থেকে পড়ল, বিস্মিত হয়ে বলল, পরোটা খেয়েছো তুমি? ওসব খাবার তো তুমি জীবনেও খাও না, তোমার তো ভাত ছাড়া চলে না। এই সত্যি করে বলো, কোথায় খেয়েছো? তবে কি তুমি বাতাসিদের বাড়িতে খেয়েছো? হে ভগবান, তুমি আবার বাতাসিদের বাড়ি গেছো? তাই বলি, এত কাদা মাটি লাগানো কোত্থেকে? ওদের বাড়ি যেতে হলে তো জল কাদা পেরিয়েই যেতে হয়। কাদা মাটি মেখে দুজনে কোথায় রাসলীলা করছিলে শুনি? গঙ্গা মিটিমিটি হেসে বলল, তুই যে কি বলিস না বউ, তার কোনো মাথা মুন্ডু নেই, এর মধ্যে আবার বাতাসই এলো কোত্থেকে। বলে পুকুরের দিকে চলে গেল। কুসুম সেই দিকে তাকিয়ে তাকিয়ে ভাবল, একবেলার মধ্যে মানুষটা এত পরিবর্তন হয়ে গেল কি করে? একবারও কানাইয়ের কথা জিজ্ঞেস করলো না। যে মানুষটা কানাইকে একবেলা না দেখলে অস্থির হয়ে ওঠে, কানাই তো তার পরাণ। আমার কথা না হয় বাড়ি দিল, তাকে ছাড়া যে আমি কোনো খাবার মুখে তুলি না এ জানা সত্ত্বেও একা একা খেয়ে এলো। সর্বনাশী বাতাসিকে কোনো বিশ্বাস নেই। গঙ্গাদা গঙ্গাদা করেই তো মরল। মানুষের মন মোজাতে তার জুড়ি মেলা ভার। ছিলাইয়া ছিলাই বাড়িতে যখন তখন আসে, সে নাকি কানাইকে দেখতে আসে। ঠং, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই গা। বলে বিয়ে হলো মানুষের পেছনে কেন বাবা তো ঘুরঘুর করে? হ্যাঁ, আজ হয়তো সুযোগ বুঝে কিছু খাইয়ে বশ করেছে। পুরুষ মানুষকে কি বিশ্বাস? আর আমাদের মানুষটা তো বাতাসির রূপে আগুন, যেন পুড়ে মরেছে। রুচানার যে সেটা তো ঢলাঢলি বুঝি না বাবা। আরে গায়ের লোকে কত কথা বলে, তাকে শুনে কার কথা? নিজের মতো করে ভাবনাগুলো সাজিয়ে নিল কুসুম। শুধু বুঝতে পারল না, সব সময় দুয়ে দুয়ে চার হয় না। তার জীবনে যে অনাগত ঝড় আসতে চলেছে, পশ্চিম আকাশে সেই মেঘই ঘনীভূত হচ্ছে। বলা ভালো, সারা গ্রামে যে কালো মেঘ ঘনিয়ে আসছে, সেই মেঘ কেটে কবে যে সূর্য উদয় হবে কে জানে। কয়েকদিন পর একদিন দুপুরবেলা কুসুম পুকুর থেকে বাসন মেজে ঘরে ফিরে দেখল গঙ্গা আপন মনে দাওয়ায় বসে বিড়ি খাচ্ছে। সেদিনের পর থেকে লোকটা যে কি হয়েছে কে জানে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, মাঠেও যায় না, কাজও করে না, বারান্দায় বসে থাকে, আর মাঝে মাঝে রাত বিরেতে কোথায় যায় কিছু বলে না। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো ছোট্ট কানাই তার বাপকে দেখলে এমনভাবে কাঁদতে শুরু করে যেন কত ভয় পেয়েছে। কান্না যেন থামেই না ছেলের। বাসনপত্র রেখে গঙ্গার কাছে এসে কুসুম বলল, বলি তোমার ব্যাপারখানে কি বলো তো? মাঠে যাও না, কাজ করো না, সংসার যাবার মুখ থুবড়ে পড়বে। সারা দিন বসে বসে কি এত আকাশ পাতাল ভাবো শুনি? বলি দোলায় যে ছেলেটা কাঁদছে সেটাও শুনতে পাচ্ছ না নাকি? নাকি কানে এখনো রাধিকার নুপুর বাজছে? বলে দোলা থেকে ছেলেকে তুলে নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে কুসুম দেখল গঙ্গা দাওয়ায় নেই। এদিক ওদিক তাকিয়ে কই গো, কোথায় গেলে? বলে বার কয়েক ডেকে সাড়া না পেয়ে ওই ভর দুপুরে মাঠের দিকে রওনা হলো কুসুম। কিছু দূর যাবার পর দেখল তার সই লতিকা আসছে। কুসুমকে দেখে লতিকা একটু অবাক হয়ে বলল, কি রে সই, এই ভর দুপুরে কোথায় চললি? শুনেছিস কি সর্বনেশে ব্যাপার হয়েছে? কি হয়েছে রে? আমি তো কিচ্ছু শুনিনি। আরে ঘোষাল কাকাদের বাড়ির কাছে
বামুন দিদি আছে না, ওর দুটো পোষা হাঁস ছিল। গত কয়েকদিন ধরে একটা হাঁস খুঁজে পাচ্ছিল না, ভেবেছিল কেউ চুরি করে নিয়ে গেছে হয়তো। তা আজ সকালে আমবাগানের মধ্যে দেখে কে যেন সেই হাঁসটাকে ছাল ছাড়িয়ে বীভৎসভাবে চিবিয়ে খেয়েছে। চারিদিকে হাড় পালক সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই বলা বলি করছে এ কোনো মানুষের কাজ নয়, নিশ্চয়ই কোনো পিশাচের কাজ। আর তারপর জানিস নবীন জ্যাঠাদের পুকুরে কত মাছ ছিল। জেলেরা মাছ ধরতে এসে দেখে পুকুরে একটাও মাছ নেই, শুধু পুকুর পাড়ে এদিক ওদিকে কয়েকটা মরা মাছ আর কাঁটা পড়ে আছে। কি অবাক কাণ্ড বলতো, আমার তো ভয়ে হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলিস রে? এত সব কাণ্ড হয়ে গেল! কে জানে কপালে কি আছে। আমার হয়েছে এক জ্বালা। শোন না, তোর গঙ্গাদাকে দেখলি কোথাও? দু কথা বলেছি কি বলিনি, অমনি ঘর থেকে উধাও হয়ে গেল। তোদের আবার রাধাকৃষ্ণ পালা শুরু হয়ে গেছে, তাই বলি এই দুপুরে শ্রী রাধিকা কোথায় চলেছে। তুই থাম দেখিনি, তোর সব কিছুতেই মস্করা। তোর গঙ্গাদার ভাবগতিক মোটেই সুবিধার নয়। সারাদিন বসে বসে কি যে ভাবে কে জানে। ওই বাতাসির সঙ্গে ঢলাঢলি তো দিন দিন বাড়ছে। সেদিন জানিস ওর বাড়ি থেকে খেয়ে এসে আমি মিথ্যে কথা বললো। শোন সই, গঙ্গাদাদের মতো খাঁটি মানুষ না সারা তল্লাটে একজনও পাবি না। তুই আর কানাই ওর দুটো পাঁজর, তোদের ছাড়া ও কোনো কিছু ভাবতেই পারে না। সারাদিন কত পরিশ্রম করে, আর তুই সবসময় গঙ্গাদার সাথে অশান্তি করেই যাস। কত সহ্য করবে বলতো? শোন, কানাই ঘরে একা আছে, বাড়ি যা, গঙ্গাদার ঠিক ফিরে আসবে। চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। বলে দুই সই মিলে ঘরের দিকে চলল। সময় চলছিল নিজের খেয়ালে। এদিকে গ্রামের অবস্থা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। অন্ধকারে সারা গ্রামে কে যেন ঘুরে বেড়ায়। আবার কখনো একটা আলো দেখা যায়। কিসের আলো কে জানে। সন্ধ্যার পর কেউ তো বাইরে বেরই হতে পারে না। গ্রামের হাঁস, মুরগি, ছাগল, পুকুরের মাছ সবই অদ্ভুতভাবে উধাও হয়ে যাচ্ছে। কেউ কিছু বুঝতে পারছে না। এরই মধ্যে একদিন ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। গ্রামের জমিদার রমাকান্ত রায়, তার নায়েব ভবতোষ লোকটি মোটেই সুবিধার নয়। গ্রামের মেয়ে বউদের প্রতি তার কুনজর আছে, কিন্তু জমিদারের খাস লোক বলে কেউ সাহস করে কিছু বলতে পারে না। কত মেয়ের যে সর্বনাশ করেছে তার কোনো হিসেব নেই। জীবন্ত শয়তানের কারখানা ওই ভবতোষ। এবার তার নজর পড়েছে গঙ্গার বউ কুসুমের ওপর। কুসুম সুন্দরী, সাহসী, সৎ চরিত্রের মেয়ে বলে ভবতোষ ঠিক কায়দা করতে পারছিল না। তবে সেও হাল ছাড়ার পাত্র নয়। আড়ালে আবডালে কুসুমকে কুপ্রস্তাব দিতে থাকে। কুসুম এই কথা তার স্বামী গঙ্গাকে অনেকবার বলেছে, কিন্তু নিরুপায় গঙ্গা। নায়েবের বিরুদ্ধে যাওয়ার সাহস নেই তার। গরিব মানুষকে যে অনেক কিছু সহ্য করতে হয়। একদিন দুপুরবেলা গঙ্গা মাঠ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখল ভবতোষ গাছের আড়ালে দাঁড়িয়ে পুকুরে কুসুমে স্নান করা দেখছে, আর লোভে চোখ মুখ চকচক করছে। কুসুম এত কিছু জানে না, সে আপন মনে স্নান করছে। এই অবস্থায় ভবতোষকে দেখে গঙ্গার সারা শরীর রাগে জ্বলে উঠল। মাথায় যেন খুন চেপে গেল। আগে পরে কিছুই ভাবতে পারল না, যা থাকে কপালে বলে গলার গামছাটা খুলে ভবতোষের পিছনে গিয়ে তার গলায় পেঁচিয়ে ধরল। ভবতোষের তো প্রাণ যাবার জোগাড়। কোনো রকমে বলল, কে কে? তোর জম, আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। অনেক ক্ষতি করেছিস এই গ্রামের। কত মেয়ে তোর লালসার শিকার, শয়তান। আর আজ তুই কুসুমের দিকে, ছি 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 ছি। অনেক সহ্য করেছি, আর নয়। আজ তোর ভবলীলা সাঙ্গ। ভবতোষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, এ কোন গঙ্গা? সে নিরীহ বোকা শোকা গঙ্গা তো নয়, যে কোনো দিন মুখ তুলে কথা বলতে পারতো না, আর আজ সে আমাকে মারতে উদ্যত হয়েছে। তার চোখে জ্বলন্ত আগুনের দৃষ্টি, মুখটা কি বিভৎস, গায়ের রংটা যেন অত্যাধিক কালো। কোনো রকমে ভবতোষ বলল, গঙ্গা, গঙ্গা, কি করছিস গঙ্গা? গঙ্গা, গঙ্গা লাগছে আমার, ছাড়। গঙ্গা, গঙ্গা ছাড় আমায়। তুই তুই কি করছিস? এরপর কি হবে তুই ভাবতে পারছিস? কি করবে তুমি আমার? হ্যাঁ,
কিচ্ছু করতে পারবে না। আজই তোমার শেষ দিন। অনেক সর্বনাশ করেছ, আর নয়। বলে এক ধাক্কা দিয়ে ভবতোষকে মাটিতে ফেলে দিল। তখন গঙ্গার গায়ে অমানুষিক জোর। ভবতোষ মাটি থেকে ওঠার চেষ্টা করেও বিফল হলো। তার এই বিভৎস পৈশাচিক রূপ দেখে মৃত্যু পথযাত্রী ভবতোষের বুঝতে অসুবিধা হলো না এ গঙ্গা নয়, এ অন্য কেউ। কোনো রকমে বলল, কে কে তুই? গঙ্গা ততক্ষণে ভবতোষের বুকের ওপর তার পা তুলে দিয়েছে, আর তার পায়ের ভার লক্ষাধিক পাথরের সমান। সে ভার সহ্য করার ক্ষমতা ভবতোষের নেই। বিভৎসভাবে হাসতে হাসতে গঙ্গা বলল, আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ নেই। এখন যাও, ভগবানের ঘরে গিয়ে বিশ্রাম করো। বলে তার বুকে পা দিয়ে চাপ দিতেই ভবতোষের গালের কষবে রক্ত বেরিয়ে এলো। যন্ত্রণায় আর্তনাদ করে উঠে ভবতোষ চিরকালের মতো স্তব্ধ হয়ে গেল। কুসুম স্নান করতে করতে একবার আমবাগানের দিকে তাকিয়ে দেখল, তারপর আপন মনে বলল, কে যেন চিৎকার করলো মনে হলো। কে জানে বাবু, আজকাল কি যে হচ্ছে কিছুই বুঝি না। বলে স্নান সেরে ঘরে চলে গেল। ভবতোষের আকস্মিক মৃত্যু গ্রামের মধ্যে সাড়া ফেলে দিল। সবাই আন্দাজ করল অত্যাধিক মদ্যপানের জন্য মুখে রক্ত উঠে মারা গেছে ভবতোষ। কিন্তু বনমালী কাকা গ্রামের পুরোহিত, তার মনে একটা সন্দেহ দানা বাঁধল। তার মনে হলো এই মৃত্যুটা স্বাভাবিক নয়। সে কথা সবাইকে বলতে লাগলো, কিন্তু কেউ আমল দিল না, কারণ ভবতোষকে এ গ্রামের মানুষ সহ্য করতে পারত না। তার মৃত্যুতে গ্রামের মেয়ে বউদের হাড় জুড়িয়েছে। জমিদারবাবু নিজের তত্ত্বাবধানে ভবতোষের শেষ কৃত্য সম্পন্ন করলেন, কারণ এই সংসারে ভবতোষের আপন বলে কেউ ছিল না। ভবতোষের বাবা ছেলেকে নিয়ে জমিদারবাবুর কাছে কাজ করতেন। তিনি মারা যাওয়ার পর থেকে ভবতোষ জমিদার বাড়িতেই রয়ে গেছে। ঘটনাটার হয়তো এখানেই নিষ্পত্তি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু বনমালী কাকা বিষয়টাকে নিয়ে অযথা জল ঘোলা করতে শুরু করলো। কেবলই বলতে থাকলো ভবতোষের মৃত্যুটা স্বাভাবিক নয়। ওর গলায় একটা লাল দাগ ছিল, কিছু দিয়ে পেঁচিয়ে ধরলে যেমন থাকে। জমিদারবাবুর কাছে কথাটা পৌঁছতে সময় নিল না। জমিদারবাবু বনমালী কাকাকে ডেকে পাঠালেন। বনমালী হাত জোর করে এসে বললেন, আগে কথা আমায় ডেকেছেন? বলুন কথা। শুনলাম তুমি কি সব বলে বেড়াচ্ছ ভবতোষের ব্যাপারে। আসলে কথা, আমার মনে কেমন সন্দেহ হচ্ছে যে ভবতোষের মৃত্যুটা স্বাভাবিক নয়। জমিদার রমাকান্তবাবু খুবই রাশভারী রক্তে জমিদারি অল্প কথার মানুষ, ন্যায়পরায়ণ। তিনি নিঃসন্তান বলে গ্রামের মানুষজনকে সন্তান তুল্য ভালোবাসেন। তিনি বনমালীকে ঠান্ডা গলায় বললেন, দেখো বনমালী, যা হবার তা হয়ে গেছে। তুমি অযথায় সব বলে গ্রামের মানুষজনকে আর বিভ্রান্তিতে ফেলো না। তুমি তো জানো বেশ কিছুদিন ধরে গ্রামের অবস্থা সেই আগের মতো নেই। নানা রকম ঘটনা ঘটছে, তার কোনো সুরাহা এখনো আমি করতে পারিনি। পুকুর থেকে মাছ, বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল সব উধাও হয়ে যাচ্ছে। আর তার মধ্যে তুমি আর নতুন করে জট পাকিও না। ভবতোষ আমারও খুব প্রিয় ছিল ঠিকই, কিন্তু কি আর করা যাবে বলো তো। কথাগুলো একটু মনে রেখো। আর হ্যাঁ, আরেকটা কথা, যাবার আগে গিন্নিমার সাথে একবার দেখা করে যাও। ওনার পুজোর ব্যাপারে কি সব বলবে বলছিল। আচ্ছা কথা। বলে বনমালী বাড়ির অন্দরমহলের দিকে চলে গেল। কয়েকদিন পর বনমালী ভোরবেলা পুকুর থেকে স্নান করে মন্দির খুলতে আসার সময় দেখলে মন্দিরের সিঁড়ি দিয়ে এক অপূর্ব সুন্দরী মহিলা নেমে যাচ্ছে। বনমালী মনে ভাবল, এত ভোরে কে এলো মন্দিরে পুজো দিতে? কিন্তু পুজো না দিয়ে মন্দির বন্ধ আছে দেখে হয়তো চলে যাচ্ছে। তাই বনমালী দ্রুত পায়ে এসে মহিলাকে পিছন থেকে ডাকল, মা দাঁড়াও, এখনই মন্দির খুলবো, পুজো দেবে না? মহিলা কোনো কথা না বলে আপন মনে হেঁটে চলে গেল। বনমালীর মনে হলো যেন সেই মহিলাটি নব উদিত
সূর্যের আলোর মধ্যে মিশে গেল। এমন অদ্ভুত ঘটনা বনমালীর জীবনেই প্রথম। বনমালী নিষ্ঠাবান পুরোহিত, আজীবন এই গ্রামের মা ভুবনেশ্বরীর মন্দিরে নিষ্ঠার সঙ্গে পুজো করেছে। কেউ কোনোদিন পুজো না দিয়ে ফিরে যায়নি, আর আজ এই মহিলাটি পুজো না দিয়েই ফিরে গেল। বনমালী মনের মধ্যে এক রাশ অনুশোচনা নিয়ে মন্দির খুলে পুজো করতে গিয়ে কিছুতেই পুজোতে মন বসাতে পারছিল না। মনের মধ্যে কি এক অস্বস্তি যেন তাকে স্থির হতে দিচ্ছে না। সেদিন রাতে বনমালী স্বপ্ন দেখল বিশাল এক মাঠের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের মধ্যে মা ভুবনেশ্বরী ক্রোধে ফেটে পড়ছে। মা ভুবনেশ্বরী সেই শান্ত সৌম্য সুন্দর রূপ নেই। মাগো, বলে ঘুম ভেঙে গেল বনমালীর। এই স্বপ্নের মানে সে কিছুতেই উদ্ধার করতে পারল না। মনে মনে ভাবল, তবে কি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়েছে? হতেই পারে, বয়স হয়েছে, তবে দুর্যোগ যে আসন্ন এটুকু তার ইন্দ্রিয় তাকে জানিয়ে দিল। সে রাতে কিছুতেই আর ঘুম এলো না। বিছানা থেকে উঠে দরজা খুলে দেখল পাশের ঘরে তার স্ত্রী আর মেয়ে অঘরে ঘুমোচ্ছে। মেয়েটাকে দেখে বড় কষ্ট হলো। মনে মনে ভাবল, কত কষ্ট করে মেয়েটার বিয়ে দিলাম, আর বছর ঘুরতে না ঘুরতেই জামাইটা কঠিন অসুখে মারা গেল। কি যে হবে মেয়েটার কে জানে। ভোর হতে তখনও যথেষ্ট দেরি, কিন্তু বনমালীর মন বড় অশান্ত। একবার মন্দিরে যেতে হবে, মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভেবে কাউকে কিছু না বলে সদর দরজা খুলে বেরিয়ে গেল। পথে যেতে যেতে বনমালী ভাবছিল, সেই বাবার হাত ধরে পুজো শিখেছিল, তাও 40-50 বছর তো হয়েই গেল। মা ভুবনেশ্বরী এই গ্রামের রক্ষা করতি। গ্রামের মানুষজন মা ভুবনেশ্বরীকে পুজো না দিয়ে কোনো শুভ কাজ করে না, আর আজ সেই মা ক্রোধিত। বাবার আমলে বুড়ো বটতলায় মা ভুবনেশ্বরীর পুজো হতো। তারপর জমিদার বাবু এই গ্রামের মধ্যে মায়ের প্রতিষ্ঠা করে দেন। তখন থেকেই আমি মায়ের সেবা করছি, কিন্তু আজ কেন যে এমন স্বপ্ন দেখলাম। এইসব ভাবতে ভাবতে অন্ধকারের মধ্যে দিয়ে বনমালী হেঁটে চলেছে মন্দিরের পথে। হঠাৎ বনমালী শুনল ঘোষালদের পুকুরের দিক থেকে ছপ ছপ করে একটা আওয়াজ ভেসে আসছে। ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করলো বনমালী। না, ঠিকই শুনেছে সে। আওয়াজটা পুকুর থেকেই আসছে। মনে হচ্ছে কেউ যেন মাছ ধরছে, যদিও বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি দুর্বল। তাও মনে পড়ে গেল কিছুদিন ধরে এই গ্রামের সর্বত্র কিছু না কিছু জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছে। অন্য গ্রামের কোনো চোর এসে তাহলে সব চুরি করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা দেখতে হচ্ছে বলে বনমালী পা টিপে টিপে একটা গাছের আড়ালে চলে গেল। অন্ধকারে চোখটা শুয়ে আসতেই বনমালী যা দেখল তাতে তার হৃৎপিণ্ড কয়েক সেকেন্ড থেমে গিয়ে আবার চলতে শুরু করলো। আলো আঁধারিতে সে দেখল একটা বিরাট মাপের লোক পুকুরের ঘাটে বসে জলের মধ্যে হাত ঢুকিয়ে মাছ তুলে এনে করমর করে চিবিয়ে খাচ্ছে। যথেষ্ট অন্ধকার থাকায় মুখটা দেখা যাচ্ছে না, মুখ দিয়ে কথা সরছে না বনমালীর। এমন দৃশ্য সে বাপের কালে কোনোদিন দেখেনি। এটুকু বুঝতে বাকি রইল না যে এ কোনো মানুষের কাজ নয়। তবে কি এই গ্রামে কোনো প্রেতাত্মা বাসা করেছে? কালই জমিদার বাবুকে সব জানাতে হবে। হাত পা কেমন অবশ হয়ে আসছে বনমালীর। মাঘের শেষ রাতেও সে দরদর করে ঘামছে। অন্ধকার যেন গাঢ় হয়ে তার দু চোখে চেপে বসছে। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল বনমালী। পরদিন সকালে সবাই বনমালীর মৃতদেহ ঘোষালদের পুকুর পাড় থেকে উদ্ধার করল। মদন কাকা সকালে মাঠে যাওয়ার সময় প্রথম দেখতে পায় পুরোহিত বনমালী পুকুর পাড়ে উপুর হয়ে পড়ে আছে। কাছে এসে বার কয়েক বলে ডেকেও যখন সাড়া পেল না, তখন হাঁক ডাক করে গ্রামের সবাইকে জড়ো করল। সবাই এসে দেখে শুনে বলল দেহে প্রাণ নেই, বয়সজনিত কারণে মারা গেছে। খবর পেয়ে কাঁদতে কাঁদতে তার মেয়ে বউ ছুটে এলো। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তারা নিজেরাই বুঝতে পারল না। জমিদারবাবুর কাছেও খবর পৌঁছে গেল, কারণ বনমালী তারই মন্দিরে দীর্ঘ অনেকগুলি বছর ধরে পুজো করে আসছে। এখন কি হবে? মা ভুবনেশ্বরী কি অভুক্ত থাকবে? কে পুজোর ভার নেবে?
জলার ধারে জমিদারবাবু দায়িত্ব নিয়ে বনমালীর শেষকৃত্য সম্পন্ন করলেন। বনমালীর স্ত্রী মেয়েকে আশ্বাস দিলেন, শোনো, তোমরা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট মাসোহারা পাবে, কেমন? আশা করি তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। পরপর সব চেনা জানা লোকের মৃত্যু গ্রামের মানুষজনকে চিন্তায় ফেলে দিল। এছাড়া গ্রামে ভৌতিক উপদ্রব তো বাড়তেই লাগলো। হাঁস, মুরগি, গরু, ছাগল সব কর্পূরের মতো উবে যেতে লাগলো। কেউ কোনো তল খুঁজে পেল না, তবে অন্ধকারে কয়েকজন সেই প্রেতাত্মাকে স্বচক্ষে দেখেছে। কিছুদিন আগে ভোলা কলকাতা গিয়েছিল তার মুদি দোকানের মালপত্র আনতে। ফিরতে রাত হয়েছিল। ভোলা সাহসী, কর্মঠ ছেলে, দু হাতে মালপত্র বয়ে নিয়ে আপন মনে গ্রামে ফিরছিল। গ্রামে ঢোকার মুখে দেখল গঙ্গাপদ তার আগে আগে যাচ্ছে। একটু রাত হয়ে গিয়েছিল, তাই ভোলা ভাবছিল এতটা পথ একা যেতে হবে। এইসব ভাবতে ভাবতে এগিয়ে আসছিল ভোলা। হঠাৎ সে দেখল কে যেন তাকে অনুসরণ করছে, তার থেকে অল্প দূরত্বে হাঁটছে। যদিও সে গ্রামের ছেলে, ভয়ডর একটু কম, তাই ভাবল মনের ভুল। প্রতি মাসে সে কলকাতা যায় দোকানের মালপত্র আনতে। কোনোদিন তো কোনো গণ্ডগোল হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে? হাঁটার গতিটা বাড়িয়ে দিল ভোলা, কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না। সেই অদৃশ্য অবয়ব ভোলার সাথে পাল্লা দিয়ে তার হাঁটার গতিও বাড়িয়ে দিল। এবার অবশ্য ভোলা একটু ভয় পেয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। হাতে ভারী মালপত্র থাকার জন্য জোরে হাঁটতে হাঁটতে সে হাঁপিয়ে পড়ছিল, কিন্তু দাঁড়াবার উপায় নেই। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশের বড় বট গাছটার উপর, আর তখনই তার পেলে চমকে উঠল। বিস্ফারিত চোখে সে দেখল গাছের ডালে কে একজন দীর্ঘদেহী লোক উল্টো হয়ে দোল খাচ্ছে আর আনন্দে খিকখিক করে হাসছে, যেন শিকার তার সামনে। বলে প্রাণ ভয়ে হাতের মালপত্র ফেলে রুদ্ধশ্বাসে বাড়ির দিকে ছুটল ভোলা। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল অচিরেই। মানুষজন আতঙ্কে তটস্থ হয়ে গেল। জমিদারবাবু সারা গ্রামে রাতের বেলা পাহারাদারের ব্যবস্থা করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পাহারাদার নিখোঁজ হয়ে গেল। সারা গ্রামে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এবার জমিদারবাবু একটু নড়ে চড়ে বসলেন। তিনি গ্রামের গণ্যমান্য মানুষদের ডেকে পাঠালেন আলোচনার জন্য। জমিদারের বাড়ির বৈঠকখানায় আলোচনা সভা বসল। নতুন নায়েব অখিল খুবই ভালো মানুষ, ভদ্র সভ্য, তাকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই। সেই কথা শুরু করলো। আগে জমিদার বাবু, আমার মনে হয় মায়ের মন্দির অনেক দিন বন্ধ আছে। বনমালী চলে যাওয়ার পর নিত্য পুজো তো আর হয় না, তাই গ্রামের এই অবস্থা। মা এতদিন আমাদের সব বিপদে আপদে রক্ষা করেছে, তাই পুনরায় পুজো চালু করার ব্যবস্থা করা হোক। জমিদার চিন্তান্বিতভাবে বললেন, কথাটা তুমি ঠিকই বলেছ অখিল, তবে নতুন সেবায় তো আর পাওয়া যাচ্ছে না। তা এখন আমি কি করি বলো তো দেখি। নবীন কাকা প্রাজ্ঞ মানুষ, জমিদারবাবু তাকে যথেষ্ট মান দেন। তিনি একটু অস্থির হয়েই বললেন, আগে জমিদারবাবু যদি অভয় দেন তাহলে একটা কথা বলবো। আমাদের গঙ্গার ওপর একটু নজর দিলে ভালো হয়। ওর চাল চলন কিন্তু ইদানিং একটু সন্দেহজনক। ওই সেদিন সন্ধেবেলা আমি দিলুর দোকানে বসে চা খাচ্ছি, দেখি পুপাড়ার দিক থেকে গঙ্গা আসছে, সারা গায়ে কাদা, জলপুকুরের পানা ভর্তি। আমি শুধুলুম, হিরে গঙ্গা, প্রত্যেকে এইসব নোংরা কাদা মেখে আসছিস, দুর্গন্ধে তো টেকা যাচ্ছে না। আমি তো অবাক, আমাদের গঙ্গা তো এরকম নয়, সে বড়দের সম্মান দিতে জানে। গঙ্গার একই ব্যবহার। সেদিন খুব অবাক হয়েছিলুম জমিদারবাবু, আমার মনে কেমন খটকা লাগছিল সেদিন গঙ্গাকে দেখে। তারপর ধরুন গিয়ে সেদিন ওই ভোলা যা বলল, তাতে তো হাড়ে হাড়ে শিহরণ লেগে যাচ্ছে। অত রাতে গঙ্গা কোত্থেকে আসছিল। তারপর ওই হলো কি ওই গাছের ডালে। নবীন কাকার কথা শেষ হবার আগেই দিনু কাকা বললেন, আমি তো শুনেছি গঙ্গা আজকাল প্রায় রাতে বাড়ি থাকে না। ওর বউ কুসুম তো গ্রামের পুকুরে স্নান করতে এসে লতিকার সাথে গল্প করে বলছিল। অনেকেই তো শুনেছে। আমার বউ তো সেই সময় পুকুরে স্নান করছিল, তা কুসুমকে জিজ্ঞেস করলো। তা হ্যাঁ রে কুসুম, তুই গঙ্গাকে জিজ্ঞেস করিস না কোথায় যায় রাতের বেলা? তখন কুসুম বলেছে
দুঃখের কথা কি বলবো কাকি, দিন দিন আমি তো তার চক্ষুশূল হয়ে যাচ্ছি। দাওয়ায় ঘুমায়, সংসারে কোনো মন নেই, এমনকি ছেলেটার দিকেও একবার ফিরে চায় না গো। আমার কপাল পুড়েছে গো কাকি, আমার কপাল পুড়েছে। আমরা তো শুনে অবাক, গঙ্গারে এত পরিবর্তন। তাই বলছি কর্তা, গঙ্গার দিকে একটু নজর রাখলে ভালো হয়। দিনকাল ভালো নয়, আমাদের গ্রামে তো যেন মড়ক লেগেছে। জমিদারবাবু সবার কথা মন দিয়ে শুনে বললেন, বেশ, ঠিক আছে, আমি ভাবনা চিন্তা করে সবাইকে জানাবো। আজ তোমরা এসো, কেমন? বলে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। দিন 10 পর কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। গ্রামের রাস্তাঘাট একেবারে জলমগ্ন। থমথমে গ্রাম, থেকে থেকে ঝড়ের দাপট আর ঝমঝমিয়ে বৃষ্টি। সন্ধ্যের মুখে নবীন কাকা দাওয়ায় বসে হুঁকোয় টান দিচ্ছিল আর মনে মনে ভাবছিল, এমনিতেই এই গ্রামে সন্ধ্যের পর আজকাল আর কেউ বাইরে বের হয় না। আগে নবীন কাকাদের একটা কীর্তনের দল ছিল। ভুবনেশ্বরী মায়ের মন্দিরে বসে তারা সন্ধ্যাবেলা হরিনাম গান করত। গ্রামের সবাই শুনতে আসতো। কি সুন্দর সেসব দিন ছিল। বনমালীটাও মরে গেল আর মন্দিরটাও বন্ধ হয়ে গেল। হঠাৎ নবীন কাকার চোখ মাঠের দিকে যেতেই দেখল কিসের যেন একটা আলো সারা মাঠে লাফিয়ে বেড়াচ্ছে। হুঁকোটা রেখে উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করতেই তার চক্ষু চড়ক গাছ। সে দেখল একজন লোক মাঠের জলে কি খুঁজছে। এই ঝড় বৃষ্টির রাতে কেউ আলোটা লোকটা ঠিক কোথায় রাখা আছে বুঝতে পারল না। সেই লোকটা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন উড়ে বেড়াচ্ছে। নবীন কাকা মনে মনে ভাবল, আলিয়া নয় তো, হতেই পারে, কিন্তু আলিয়া কি উড়ে যায়? কে জানে। নবীন কাকার গাটা আজ কেমন যেন ছমছম করে উঠল। কাল বিলম্ব না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তার বউ এসে দরজা ধাক্কা দিয়ে বলল, কি গো, সন্ধ্যাবেলা দৌড় দিয়েছ কেন? বলি, বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে নাকি? দরজা খোলো। ওই মাথাটা একটু ধরেছে, তাই একটু শুয়েছিল আর কি। খোকার ঘরে দেখবো মাথা ধরার মলম আছে কিনা। না না, ওইসব দরকার হবে না। সেদিন রাত্রিবেলা যে যার খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা খুট করে আওয়াজ হতে ঘুমটা ভেঙে গেল নবীন কাকার। ঘরের হ্যারিকেনটা কমানো ছিল, তাই চোখ খুলে চারপাশটা একবার দেখল। তেমন কিছু চোখে পড়ল না, কিন্তু কিসের আওয়াজ এত রাতে? এইটা মাথার মধ্যে ঘুরতে লাগলো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। দিনকাল ভালো নয়। গ্রামে কিসের বাসা হয়েছে কে জানে। কৌতূহলবশত উঠে জানলার কাছে এসে দাঁড়িয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো নবীন কাকা, কিন্তু বাইরে অন্ধকার আর একটানা বৃষ্টি ছাড়া আর কিছু দেখতে পেল না। জানলাটা বন্ধ করে মনের ভুল ভেবে শুয়ে পড়তে যাবে, ঠিক এমন সময় ক্যাঁচ ক্যাঁচ করে একটা আওয়াজ হলো। মনে হলো বন্ধ জানলাটা কেউ খোলার চেষ্টা করছে। ধর্মর করে উঠে জানলার কাছে গিয়ে কে বলে জানলাটা খুলে নবীন কাকার বুকের রক্ত হিম হয়ে গেল। জানলার ওপারে গঙ্গা দাঁড়িয়ে তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। অল্প হ্যারিকেনের আলোয় গঙ্গার মুখটা কি বিভৎস পৈশাচিক মনে হচ্ছে। ঢোক গিলে কোনো রকমে নবীন কাকা বলল, কিরে গঙ্গা, তুই এত রাতে এই জল বৃষ্টি মাথায় করে কিছু হয়েছে নাকি? কিছু বলবি? কাল সকালেই তো আসতে পারতিস, আজকে তো দুযোগের মধ্যে এলি কেন? গঙ্গার রূপধারী সেই ছায়ামূর্তি জানলার আরও কাছে এসে ভারী খসখসে গলায় বলল, কাল সকালে তুমি থাকবে তো? নবীন কাকা একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। আমি আবার কোথায় যাব? যা এখন বাড়ি যা। বলে জানলাটা বন্ধ করতে যাবে, ঠিক সেই সময় গঙ্গা তার লোমশ কালো নখযুক্ত হাত দুটো জানলার মধ্যে দিয়ে নবীন কাকার দিকে বাড়িয়ে দিয়ে হিসহিসে গলায় বলল, আজই যে তোমার শেষ রাত, কাল এসে আমি কি করব? গঙ্গারূপী সেই পিশাচের হাত দুটো প্রায় নবীন কাকার গলার একদম কাছে চলে এসেছে। এক্ষুনি গলায় যেন চেপে বসবে।
ভয়ে বৃদ্ধ নবীন কাকার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঢোক গিলে কোনো রকমে বলল, কে তুই? এখানে কি চাস? আমায় মেরে তোর কি লাভ? বলে ভয়ে কাঁপতে কাঁপতে জানলা থেকে একটু সরে গেল। এবার সেই পিশাচ প্রবল বিক্রমে অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোমার দিন ফুরিয়ে এসেছে। অনেক দিন পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে আছো, আর নয়। বলে প্রবল উল্লাসে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, জমিদার বাবুর কাছে আমার নামে কত নালিশ করেছিলে, মনে আছে? এখন তোমায় কে বাঁচাবে বলো তো? নবীন কাকা ভয়ে কাঁপতে কাঁপতে দুই হাত বুকের কাছে জড়ো করে বলল, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। বলে জানলার পাশে সরে গেল। আর তখনই সেই লোমশ কালো হাত আরও লম্বা হয়ে নবীন কাকার গেঞ্জি ধরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলল। ও মাগো, ও মাগো! বলে বিছানার কাছে মেঝেতে ধপ করে পড়ল নবীন কাকা। সেই আওয়াজে নবীন কাকার বউ ঘুমন্ত অবস্থায় জেগে উঠে থতমত খেয়ে ভয় চিৎকার করে বলল, কি হলো? একে তুমি পড়ে গেলে কি করে? কতবার বলেছি রাত বিরেতে একা উঠো না, আমায় ডাকবে তো। কে শোনে কার কথা? দেখি দেখি, আস্তে আস্তে ওঠো। পারবে নাকি খোকাকে রাখবো? নবীন কাকা কোনো রকমে মেঝে থেকে গোঙাতে গোঙাতে বিছানায় বসে জানলার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে তার বউ বলল, কি দেখছো অমন করে জানলার দিকে? ভয় পেয়েছিলে নাকি? কই কই, ওখানে তো কেউ নেই। ভয়ে মুখ দিয়ে কথা সরছিল না নবীন কাকার। একটু ধাতস্থ হয়ে বলল, ওটাই বড্ড লেগেছে গিন্নি, ভেঙে গেছে কিনা জানি না। নবীন কাকার বউ কান্না ভেজা গলায় বলল, কি বলো গো, এই বয়সে কোমর ভাঙলে আর রক্ষে নেই। হে ভগবান, এ কি সর্বনাশ হলো আমার। এক কাজ করো, এখন শুয়ে পড়ো, কাল সকালে খোকাকে বলবো খুন কবিরাজকে ডেকে আনতে। নবীন কাকার বুকের ধুকপুকুনি তখনও কমেনি। পুরো ঘটনাটায় তিনি প্রায় বাকরুদ্ধ। সেই রাতেই ঘটল আরও একটি মর্মান্তিক ঘটনা। কুসুম তার ছোট্ট কানাইকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ কানাইয়ের কান্নায় কুসুমের ঘুম ভেঙে গেল। কুসুম জেগে উঠে ঘরের আলোটা জোর করে দেখল বিছানায় কানাই নেই। মনে মনে ভাবল, ঘুমের ঘরে মাটিতে পড়ে গেছে হয়তো। কিন্তু না, মেঝেতে কোথাও নেই ছেলে। পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে কুসুম, কানাই, 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 কানাই বলে দরজা খুলে বাইরে বেরিয়ে যা দেখল তাতে তার হাত পা অসাড় হয়ে গেল। ভয়ে আতঙ্কে সে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার গলা দিয়ে কোনো কথা সরছিল না। সে দেখল গঙ্গা দাওয়ায় বসে তার মাদুরের ওপর কানাইকে রেখে লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি সে তার লোভের নিবৃত্তি করবে। আর কানাই প্রবল জোরে ভয়ে একটানা কেঁদে চলেছে। আর সেই দৃশ্য দেখে গঙ্গারূপী পিশাচ আনন্দে আত্মহারা। তার খাবার তার সামনে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। কুসুম প্রাণপণে চিৎকার করে বলল, কি করছো? কানাইকে নিয়ে কি করছো? বলে কানাইয়ের কাছে এগিয়ে যাবে বলে পা বাড়াতেই গঙ্গা মুখ তুলে কুসুমের দিকে তাকাতেই কুসুমের বাহ্য জ্ঞান লোপ পাবার জোগাড়। কি বিভৎস, কি নারকীয়! একে এ তো গঙ্গা নয়, কি বিভৎস দেখতে এক নারকীয় পিশাচ উবু হয়ে বসে আছে। অতর্কিতে কুসুমের মুখ থেকে বেরিয়ে এলো, কে তুমি? কি চাও? আমার ছেলেকে ছেড়ে দাও। কানায় ততোধিক জোরে চিৎকার করে কেঁদে চলেছে। বাইরে ঝোড়ো হাওয়া তার গতি বাড়িয়ে পৃথিবীর বুকে যেন মহাপ্রলয় বয়ে আনছে। কুসুমের ঘরেও তার রেশ। এই পিশাচ
আজ রাতেই হয়তো সব শেষ করে দেবে। কিন্তু কুসুম মরিয়া তার ছোট্ট কানাইকে যেভাবেই হোক বাঁচাতে হবে। কিন্তু কি করে? ওই ভয়ঙ্কর পিশাচের শক্তির সাথে সে কি করে পারবে? না না, পারতে হবেই তাকে। প্রতিটি নারীর হৃদয়ে যে মা দুর্গার বাস, প্রতিটি নারী সেই দেবী শক্তিতে শক্তিশালী, সে ছোটবেলায় শুনেছে। আজ সেই শক্তিকে জাগাতে হবে, অসহায় সন্তানকে রক্ষা করতে হবে। মা গো, মা শক্তি দাও, মা শক্তি দাও। বলে কুসুম ভালো করে আঁচলটা কোমরে জড়িয়ে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শোন পিশাচ, তুই যতই শক্তিশালী হোস, মনে রাখিস মাতৃত্বের শক্তির সাথে তুই কিচ্ছু করতে পারবি না। আমার ছেলেকে আমি বাঁচাবই, তুই কিচ্ছু করতে পারবি না। ভালো চাস তো কানাইকে ছেড়ে দে শয়তান। ও আমার শিকার, তুই ওকে বাঁচাতে পারবি না। বলে সেই পিশাচ বিশাল আকার ধারণ করে কুসুমের দিকে এগিয়ে আসতে লাগলো। আর কাল বিলম্ব না করে দাওয়ায় পড়ে থাকা শাবলটা হাতে তুলে নিয়েছে কুসুম। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সেই শাবলটা পিশাচের বুকে ঢুকিয়ে দিয়েছে কুসুম। পিশাচটা একটু দূরে যেন ছিটকে পড়ল। এই সুযোগে কানাইকে কোলে তুলে নিয়ে কুসুম রুদ্ধশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রাণ ভয়ে দিক বিদিক ভুলে সে ছুটে চলল। অন্ধকার সেই ভয়াবহ রাতে ঝড় বৃষ্টি মাথায় করে কাঁদতে কাঁদতে সে মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলল। আর সেই পিশাচটা আহত অবস্থায় রাগে বিকট চিৎকার করতে করতে কুসুমের পিছনে ধাওয়া করল। এই পথ ও পথ ঘুরে অবশেষে ভোর রাতে ছুটতে ছুটতে সে জমিদার বাড়ির কাছে এসে পৌঁছলো। এতটা পথ ছুটে আসাতে পথশ্রান্তে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার এই অবস্থা দেখে পাহারাদার জমিদারবাবুকে খবর দিল। জমিদারবাবু আর তার গিন্নি একসাথে এলো। এসে জমিদারবাবু বলল, বেলু, ওকে ভেতরে নিয়ে এসো, আর চাঁপার মাকে খবর দাও এক্ষুনি। ও এসে বাচ্চাটাকে একটু খাইয়ে দিক। খুব কাঁদছে মনে হয়, খিদে পেয়েছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। সম্বিত ফিরতেই কুসুম, কানাই 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 বলে চেঁচিয়ে উঠল। কুসুম আস্তে আস্তে উঠে বসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘটনার বিস্তারিত বিবরণ দিল। জমিদারবাবু রাগে সারা ঘর পায়চারি করতে করতে বললেন, গঙ্গা কোথায়? কুসুম একইভাবে উত্তর দিল, আমি আমি জানি না জমিদার বাবু, ও তো এখন অর্ধেক দিন রাতে বাড়িতেই থাকে না। কোথায় যায়, কি করে, জিজ্ঞেস করলে রেগে যায়, আমায় মারতে আসে। তাই আমি আর কিচ্ছু জিজ্ঞেস করি না। জমিদারবাবু পায়চারি করতে করতে একটু থেমে গম্ভীর মুখে বললেন, আমি ভাবছি গঙ্গাটা এখন গেল কোথায়? ওর বাড়িতে এত বড় বিপদ, আর ওই বেপাত্তা, আর রাতেই বা ও যায় কোথায়, কি করে? না না, ব্যাপারটা সন্দেহজনক। ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি গুরুদেবের সঙ্গে যোগাযোগ করছি। মন্দিরটাও কতদিন বন্ধ পড়ে আছে, সেসব বিষয়েও আলোচনা করতে হবে। পরদিন সকাল সকাল জমিদারবাবু গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথে গোল বাঁধল। কিছু দূর যাওয়ার পর ঘোড়ার গাড়ির ঘোড়া দুটো হঠাৎই চলা থামিয়ে চি চি করে এলো পাথারি লাফাতে লাগলো। জমিদারবাবু রাগত স্বরে কচুয়ানকে বললেন, কি ব্যাপার মতিলাল, ওরা এমন করছে কেন? কতদিন বলেছি বাইরে বের হওয়ার সময় সব ঠিকঠাক করে দেখে নেবে। জমিদারবাবু চারিদিকে তাকিয়ে দেখলেন তিনি আপাতত গ্রামের সেই পরিত্যক্ত জলার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন। বিগত কয়েকদিনের ঝড় জলের কারণে সারা গ্রাম প্রায় জলমগ্ন। জমিদারবাবু আন্দাজ করতে পারলেন তিনি বিপদে পড়তে চলেছেন। মতিলাল বেয়ারা ঘোড়া দুটোকে শায়েস্তা করার চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টা পুরোটাই বিফল। ঘোড়া দুটো কেবলই লাফিয়ে উঠছে আর ভয়ার্ত কণ্ঠে চিহি চিহি করে যাচ্ছে। মতিলাল করজোরে বলল, কথা
কথা বলছি, ঘোড়ার যে কিছুতেই একটা পাও নড়তে চাইছে না কর্তা। এখন কি করব বলুন? জমিদারবাবু একটু চিন্তায় পড়ে গেলেন। এই সংকট থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে গেল হাতে পড়া গুরুদেবের দেওয়া সংকটমোচন কবজের কথা। তিনি যেন অন্ধকারে এক টুকরো আলো দেখতে পেলেন। এই কবজ ধারণের সময় গুরুদেব তাকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে বলেছিলেন, যখনই কোনো বিপদে পড়বি এই কবজে হাত রেখে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করবি, কোনো বিপদ তোকে ছুঁতে পারবে না। জমিদারবাবু মনে মনে গুরুদেবকে স্মরণ করে সেই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অবাধ্য বেয়ারা ঘোড়া দুটো একদম শান্ত হয়ে গেল। মতিলাল যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এতক্ষণে ব্যাটারা শান্ত হয়েছে কর্তা। কি যে হয়েছিল কে জানে। জমিদারবাবু রাশভারী গলায় বললেন, চলো যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেল। জমিদারবাবুর গুরুদেব সর্বজন বিদিত ত্রিকালজ্ঞ রত্নেশ্বর মহারাজ, দুষ্টের দমন আর শিষ্টের পালন যার মূল মন্ত্র। তিনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য। ভূত প্রেত দৈত্য দানব পিশাচ যার অঙ্গুলি হেলনে ওঠা বসা করে। ধ্যান যোগে তিনি ত্রিলোকের খবর রাখেন। অশুভ শক্তি তার কাছে চিরকাল পদদলিত। তিনি শুভ শক্তির পূজারী। জমিদারবাবুর গুরুদেবের আশ্রমে পৌঁছতে বেলা পড়ে গেল। গুরুদেব তখন আশ্রমে ছিলেন না, পাশের গ্রামে একটি কাজে গিয়েছিলেন। গুরুদেবের শিষ্যরা জমিদারবাবুকে অপেক্ষা করতে বলল। প্রায় ঘণ্টাখানেক পর গুরুদেব আশ্রমে ফিরে শুদ্ধ হয়ে দেবাদিদেবের সামনে ধ্যানমগ্ন হলেন। একটু পরে জমিদারবাবু এলেন গুরুদেবের ঘরে। চোখ না খুলেই গুরুদেব বললেন, তুই আসবি আমি জানতাম, আয় ভেতরে আয়। জমিদারবাবু গুটি গুটি পায়ে গুরুদেবের সামনে এসে বসলেন। গুরুদেব চোখ বন্ধ করেই বললেন, বল কি হয়েছে, তোকে এত অশান্ত দেখাচ্ছে কেন? জমিদারবাবুর মুখে বিস্তারিত সব শুনে গুরুদেব কিছুক্ষণ ধ্যানমগ্ন রইলেন। তারপর চোখ খুলে অগ্নিশর্মা হয়ে আপন মনে বললেন, এত দূর? মনে রাখিস আমি ত্রিকালজ্ঞ রত্নেশ্বর, আমার নজর সর্বত্র। এবার আর তোর নিস্তার নেই, তোর সময় আগত ভণ্ডতান্ত্রিক। জমিদারবাবু এ কথার বিন্দু বিসর্গ কিছু বুঝতে না পেরে একটু আড়ষ্ট হয়ে বললেন, গুরুদেব, আপনার এই কথার অর্থ? করালিকে তোর মনে আছে? আজ্ঞে গুরুদেব, কিন্তু সেবার তো আপনি ওকে যথেষ্ট শাস্তি দিয়েছিলেন, আর ও তো আপনার কাছে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিনও খারাপ কাজ করবে না। কিন্তু গুরুদেব, এই ঘটনার সাথে করালির কি সম্পর্ক? তুই এখন যা, ঠিক সময় সব জানতে পারবি। আর শোন, আজ তুই এখানেই বিশ্রাম নে, গ্রামে ফেরার দরকার নেই। কাল সকালে আমি তোর সাথে তোর গ্রাম রঙ্গনপুর যাব, সাথে আমার কয়েকজন শিষ্যও যাবে। দু একদিন আমাদের ওখানে থাকতে হবে, অনেক কাজ করতে হবে। মন্দিরে মাকে ফিরিয়ে আনতে হবে। মা ভুবনেশ্বরী যে রুষ্ট হয়ে গ্রাম ছেড়ে চলে গেছে, বনমালী মাকে চলে যেতে দেখেছিল, কিন্তু বুঝতে পারেনি, আর কাউকে বলার সুযোগও পায়নি। আর জানিস তো রমাকান্ত, ঈশ্বর শূন্য জায়গায় অপদেবতা, পিশাচ, শয়তান বাসা তৈরি করে। আর তোর গ্রাম তো এখন ঈশ্বর শূন্য। তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন যা, আমিও খুব পরিশ্রান্ত, এবার একটু বিশ্রাম নেব। বম শঙ্কর। বলে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন গুরুদেব। পরদিন দুপুরবেলা জমিদারবাবু গুরুদেবকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরলেন। গ্রামে ঢুকতে ঢুকতে গুরুদেব বললেন, রমাকান্ত, উতি গন্ধে গ্রাম ভরে গেছে, বাতাসও যথেষ্ট ভারী। অনেক বড় খেলা খেলেছে করালি, এর একটা বিহিত আমায় করতেই হবে। আজ্ঞে গুরুদেব, শুধু একটাই নিবেদন, আমার গ্রামবাসীদের আপনি বাঁচান। সেই দিন সন্ধ্যাবেলা মা ভুবনেশ্বরীর মন্দির চত্বরে বিশাল পুজোর আয়োজন করা হলো। গুরুদেব তার শিষ্যদের নিয়ে যজ্ঞ শুরু করলেন।
সেই যজ্ঞে জমিদার বাবু উপস্থিত। বিশাল সেই যজ্ঞের আগুনে ঘৃতাহুতি, পবিত্র মন্ত্র উচ্চারণে মন্দিরের চারপাশ মুখরিত। প্রায় মধ্যরাতে থামলেন গুরুদেব। শিষ্যদের বললেন, আমি যতক্ষণ না চোখ খুলব তোমরা যজ্ঞ চালিয়ে যাবে। আর তার শিষ্য দিব্যর দিকে তাকিয়ে বললেন, দিব্য, তুমি মন্দিরের ভেতরে যাও, সব পরিষ্কার করে মায়ের জন্য নতুন ঘট স্থাপন করো। আর শোনো, ঘাটে আম্রপল্লবের ওপর লাল পদ্ম আর কড়ি রাখতে ভুলো না। পদ্ম মায়ের খুব পছন্দের ফুল। যাও, দেরি করো না। বলে মন্দিরের ভেতরে চলে গেল। প্রায় সারা রাত চলল সেই পবিত্র যজ্ঞ। ভোর রাতে গুরুদেব চোখ খুলে বললেন, মায়ের আসার সময় আসন্ন। তোমরা শঙ্খধ্বনি করো, কাঁসর ঘণ্টা বাজাও। অনেক দিন পর মা তার নিজের আসনে অধিষ্ঠান করবেন। কিছুক্ষণ পর সবাই একটা পবিত্র সুমধুর গন্ধ পেল, আর সাথে ঝমঝম নুপুরের ধ্বনি শুনতে পেল, যা মন্দিরের সর্বত্র ছড়িয়ে পড়ল। শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টায় মাকে বরণ করে গুরুদেব চিৎকার করে বললেন, মা, মাগো, দয়াময়ী মা, আয় মা, আয় আয়, তোর আসনে অধিষ্ঠান কর। তারপর প্রণাম সেরে জমিদার বাবুকে বললেন, রমাকান্ত, আমার শিষ্য দিব্য আজ থেকে মায়ের সেবা করবে। তুই ওর থাকার ব্যবস্থা কর। একদিন পর গুরুদেব জমিদার বাবুকে বললেন, রমাকান্ত, গ্রামের সবাইকে আজ দুপুরে বুড়ো বটতলায় আসতে বলবি। আমি পিশাচ সিদ্ধ যজ্ঞ করব। দেখবি কেউ যেন বাদ না পড়ে। ধীরে ধীরে সেই পিশাচ প্রবল শক্তিশালী হয়ে উঠছে। আগামী অমাবস্যায় ও পূর্ণ ক্ষমতার অধিকারী হয়ে যাবে। গ্রামের সমস্ত মানুষ তার হাতের মুঠোয় চলে আসবে। এই গ্রাম উজাড় হয়ে যাবে, মৃত্যুপুরী হয়ে যাবে এই গ্রাম। আর তখন গঙ্গাকেও খুঁজে পাওয়া যাবে না। আর শোন, করালিকে খবর দে, বলবি আমি ডেকেছি। আর কি গুরুদেব? বলে জমিদার বাবু চলে গেলেন। সেই ভয়ঙ্কর আতঙ্কের রাতের পর কুসুমকে জমিদার গিন্নি আর একা ঘরে ফিরতে দেননি। তাই সে জমিদার বাড়িতেই আছে। কুসুম ছোট্ট কানাইকে কোলে নিয়ে গুটি গুটি পায়ে গুরুদেবের কাছে এসে প্রণাম করে বলল, গুরুদেব, আমার স্বামীকে বাঁচান। সে যে কোথায় নিখোঁজ হয়ে গেছে তার কোনো খোঁজ নেই। জমিদারবাবু লোক পাঠিয়ে তাকে ডাকতে পাঠিয়েছিলেন, কিন্তু সে সারা গ্রামের কোথাও নেই। কি যে হলো আমার সুখের সংসারটা, আমার সুখের সংসারটা ভেসে গেল গুরুদেব, ভেসে গেল। বলে কান্নায় ভেঙে পড়ল। গুরুদেব কুসুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বললেন, কি নাম তোর? কুসুম থতমত খেয়ে ঢোক গিলে বলল, আগে আগে কুসুম গুরুদেব। খুব শীঘ্রই তোর স্বামী ফিরবে, চিন্তা করিস না। তবে স্বামীর প্রতি একটু যত্নশীল হবি। সবাইকে বিশ্বাস করিস না, জানিস তো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। মা ভুবনেশ্বরীকে ডাক, সব বিপদে সেই রক্ষা করবে। কুসুম গুরুদেবের কথার অর্থ কিছুই বুঝতে পারল না, শুধু গুরুদেবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নির্দিষ্ট দিনে সারা গ্রাম উজাড় করে মানুষজন বুড়ো বটতলায় উপস্থিত হয়েছে গুরুদেবের ডাকে। গুরুদেবের শিষ্যরাও উপস্থিত। বটগাছের উত্তর পূর্ব কোণে গুরুদেব বিশাল এক যজ্ঞবেদী তৈরি করেছেন। শিষ্যরা যজ্ঞের আয়োজনে ব্যস্ত। গুরুদেব সেখানে মাটিতে বসে তার ত্রিশূল মাটিতে পুঁতে ধ্যানমগ্ন। গুরুদেবকে দেখে মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব বসে আছেন। নবীন কাকা অসুস্থ, তাও এসেছেন গুরুদেবের ডাকে। এসেছে বনমালীর মেয়ে আর বিধবা বউ। তারা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। মুদি দোকানি ভোলা তার মাকে নিয়ে হাজির। শুধু করালি তখনও এসে পৌঁছায়নি, আর আসেনি কুসুমের সই লতিকা। কুসুম খুব আশা করেছিল তার এই অবস্থায় তার সই তার পাশে থাকবে, কিন্তু অনেক দিন হয়ে গেল সই তার সাথে কোনো যোগাযোগ করেনি।
মনে মনে অভিমানের পাহাড় জমেছিল কুসুমের। আজ এই যজ্ঞে গ্রামের সবাই উপস্থিত, শুধু সেই আসেনি। গুরুদেব চোখ বন্ধ অবস্থায় বললেন, রমাকান্ত, করালি কত দূর? আগে গুরুদেব, আপনার কথা মতো আমি খবর দিয়েছিলাম, কিন্তু না আসাতে লোক পাঠিয়েছি ধরে আনার জন্য। ব্যাটার কি সাহস, হুকুম অমান্য করে আমার। আসুক আসুক, আজ দেখাচ্ছি মজা ওকে। শান্ত হ রমাকান্ত, ওর মজা তো আমি দেখাবো আজ। অর্থের লোভ, ক্ষমতার লোভ ওকে অন্ধ করে দিয়েছে। আজকের পর আর কোনো ক্ষমতাই থাকবে না ওর। যজ্ঞ শুরু হলো। চারিদিকে ধুলোর ঝড়, আকাশে কালো কালো মেঘেরা একজোট হচ্ছে সব কিছু নষ্ট করবে বলে। অসময়ে প্রবল বিদ্যুতের আওয়াজে গ্রামবাসীরা কেঁপে উঠছে। প্রবল ঝোড়ো বাতাসে যজ্ঞের আগুন জ্বলতেই চাইছে না। গুরুদেব তার শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, খেয়াল রেখো, যজ্ঞের আগুন যেন না নেভে। ঘৃতাহুতি দাও। ঠিক এই সময় সবাই দেখল জমিদারের লাঠিয়ালরা একজন মাঝবয়সী লোককে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসে যজ্ঞস্থলে হাজির করল। লাল কাপড় পরিহিত, কপালে বিশাল সিন্দুরের তিলক কাটা লোকটাকে দেখে তান্ত্রিক গোছের লোক বলেই মনে হয়। গ্রামবাসীরা লোকটাকে নিয়ে কৌতূহলী হয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো। গুরুদেব চোখ খুলে রাগে ফুঁসে উঠে বললেন, সবাই শান্ত হও। তারপর রাগত স্বরে বিদ্রুপের হাসি হেসে বললেন, আয় করালি আয়, আমি তোর জন্যই তো অপেক্ষা করছি। এই কে আছিস? ওকে একটা আসন দে, বসা ওকে। করালি হাত জোর করে ভয়ে ভয়ে বলল, গুরুদেব, গুরুদেব, আমি কিছু করিনি। হই হই। কথা শেষ হবার আগেই গুরুদেব বললেন, তা তোর দোসর কোথায়? তাকে নিয়ে এলি না? একবার ডাক তাকে, সবাই সত্যিটা জানুক। শোন করালি, তোকে আগেও অনেকবার আমি সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনিসনি। বল এবার, গঙ্গাকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাষণ্ড, বেয়াদব, ভণ্ড, বল। বলেই করালির গায়ে এক মুঠো হলুদ, সর্ষে আর কালো তিল মন্ত্রপুত করে ছুঁড়ে মারতেই করালির লাট খাওয়া ঘুড়ির মতো গুরুদেবের পায়ের কাছে এসে পড়ল। কাঁদো কাঁদো গলায় বলল, আগে গুরুদেব, আগে আগে লতিকাকে টাকার ব্যবস্থা করুন, তারপর সবটা বলবো। বিশ্বাস করুন গুরুদেব, আমি এ কাজ করতে চাইনি। বিশ্বাস করব তোকে? সেটা তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস করালি। তারপর জমিদার রমাকান্তর দিকে তাকিয়ে বললেন, লতিকাকে আনার ব্যবস্থা করো। জমিদারবাবু শশব্যস্ত হয়ে বলল, এক্ষুনি করছি গুরুদেব। এই কে আছিস? যা ললিতাকে ধরে নিয়ে আয়, দেখিস ও যেন পালাতে না পারে। জমিদারের হুকুম পেয়ে তার লাঠিয়ালরা ছুটল লতিকাকে ধরে আনার জন্য। গ্রামের লোকজনের কাছে পুরো বিষয়টাই ধোঁয়াশা। তারা কিছুই বুঝতে পারছে না। গ্রামের এই ভৌতিক ঘটনার সাথে লতিকার কি সম্পর্ক, তা তারা কিছুই বুঝতে পারছে না। লতিকা শান্ত, শিষ্ট, সরল মেয়ে বলেই গ্রামের মানুষজন তাকে জানে। গ্রামের এই আতঙ্ক, দুরবস্থা, এসবের সঙ্গে লতিকার কি যোগাযোগ, তাই নিয়ে তারা নিজেদের মধ্যে গুঞ্জনে রত। কুসুমও কম আশ্চর্য হয়নি। কুসুম মনে মনে ভাবল, লতিকা তো আমার প্রাণের সই। যখন এই গ্রামে আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম, তখন লতিকা নিজে এসে আমার সঙ্গে সই পাতিয়েছিল। তারপর মন্দ ভালোয় কতদিন কেটে গেছে। প্রায় দিনই লতিকা আসতো আমার বাড়ি, আর কানাইকে তো সে নিজের ছেলের মতো দেখে। লতিকার জীবনটা যদিও খুবই কষ্টের। বিয়ের বছর ঘুরতে না ঘুরতে লতিকা গ্রামে ফিরে এলো। তার বাউন্ডুলের স্বামী কোথায় যে নিখোঁজ হয়ে গেল কে জানে। আজও তার খোঁজ পায়নি সই। মাটাও মরে গেল, আর সইও একা হয়ে গেল। কিন্তু এই তান্ত্রিকটাই বা সইয়ের নাম বলছে কেন? আর আমার সাথে একবার সই দেখা করতে এলো না তো? সেদিন রাতের ঘটনার পর ঘরের মানুষটাও নিখোঁজ হয়ে গেল, আর সই আমার কোনো খবরই নিল না। কি জানি কার মনে কি আছে বোঝা কি অত সহজ? হে মা ভুবনেশ্বরী, রক্ষা করো মা, রক্ষা করো। বলে কপালে হাত ঠেকিয়ে মাকে স্মরণ করল কুসুম। বেগতিক বুঝে
লতিকা তখন পোঁটলা গুছিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কথায় আছে ভগবানের মার দুনিয়ার বার। লাঠিয়ালা তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে যজ্ঞস্থলে উপস্থিত করল। তার কোনো ওজোর আপত্তি খাটল না। কুসুম লতিকাকে দেখে তার দিকে ছুটে যাবে বলে পা বাড়িয়েছে, ঠিক সেই সময় ইশারায় গুরুদেব তাকে থামতে বললেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ লতিকা কুসুমের সাথে কিছুতেই চোখ মেলাতে পারছে না। চোখে মুখে অজানা এক ভয় খেলা করছে। করালি লতিকাকে দেখে রাগে ফুঁসে উঠে বলল, এই মেয়েটার জন্য আমি আজ এইসব করতে বাধ্য হয়েছি গুরুদেব। গুরুদেব, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছিলাম গুরুদেব। হঠাৎ হঠাৎ একদিন এই মেয়ে আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে, বলে, বাবা, আমি বড় অসহায়, আমি একজনকে ভালোবাসি, তুমি যেমন করেই হোক ওর সংসারটা ভেঙে দাও। ওই কুসুমের সুখ আমার সহ্য হয় না, ওই সংসার আমারই হবার কথা ছিল। সেই ছোটবেলা থেকে আমি গঙ্গাদাকে ভালোবাসি, তার জন্য শিবরাত্রিও করি, কিন্তু কোনোদিন গঙ্গাদাকে মুখ ফুটে বলতে পারিনি, কাউকে বলতে পারিনি। মা অন্যত্র আমার বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু সংসারে আমার কোনো মন ছিল না। তাই তো আমার স্বামী বিরাগী হয়ে গেল, আর আমি এই গ্রামে ফিরে এলাম। আর কোথা থেকে ওই মুখ পুরি এসে আমার সব আশায় জল ঢেলে দিল। গঙ্গাদাকে ছাড়া আমি বাঁচবো না। টাকা পয়সার কথা তুমি ভেবো না, যা লাগে যত লাগে আমি দেব, তুমি কিছু করো বাবা। বলে সামনে একজোড়া সোনার বালা আর বেশ কিছু টাকা রাখে, বলে, কাজ হলে তোমায় পুষিয়ে দেব। আমি অনেক কষ্টে তোমার সন্ধান পেয়েছি, আর এও জানি যে এইসব কাজে তুমি সিদ্ধহস্ত। বিশ্বাস করুন গুরুদেব, প্রথমটায় আমি রাজি হইনি, কিন্তু কিন্তু মেয়েটা এমনভাবে আমার পায়ে পড়ে কাঁদতে লাগলো। মেয়েটাকে বোঝালাম, কিন্তু কিন্তু সে নাছর বান্দা, বলল তার বিয়ের যত গয়না আছে সে সব আমায় দিয়ে দেবে। আমি বললাম, তুমি গরিব, কটা গয়নাই বা তোমার আছে, এ কাজ আমার দ্বারা হবে না। তখনও বলল তার বসত জমিটা সে আমায় দিয়ে দেবে। লোভ সামলাতে পারিনি গুরুদেব, তাই কাজ শুরু করলাম। গঙ্গার সংসারের ঝগড়া অশান্তি বাড়তে লাগলো। লতিকা গঙ্গার সমস্ত খোঁজ খবর আমায় এনে দিত, কিন্তু এভাবে কাজ তেমন এগোচ্ছিল না। আসলে গঙ্গা খুব কঠিন প্রকৃতির মানুষ, রাশিটাও বেশ ভারী। ইতিমধ্যে লতিকা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু আমি কাজটা করতে পারছিলাম না। অবশেষে মাথায় একটা ফোন দিয়ে এলো। ভাবলাম গঙ্গার আত্মাকে বন্দি করে ওর শরীরের মধ্যে যদি পিশাচকে বশীকরণ করে চালান করে দিই, তাহলে ও মানুষরূপী পিশাচে পরিণত হবে। কেউ কিচ্ছু বুঝতে পারবে না, ও সংসারে থাকবে না, বউ বাচ্চাকেও চিনবে না, আর একদিন তাদের শেষ করে দেবে। তখন ওই পিশাচ লতিকার প্রতি আসক্ত হয়ে পড়বে, আর তারপর লতিকা যা চায় তাই হবে। এই কথা লতিকাকে জানাতেই ও বলল আমাকেও সব রকমভাবে সাহায্য করবে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দিতে। মূর্খ, একথা জানিস না কোনো পিশাচ কখনো মানুষকে ভালোবাসতে পারে না। গঙ্গারূপী পিশাচ ধীরে ধীরে ওই মেয়েটাকেও পিশাচে পরিণত করত। তখন এই গ্রামের কি অবস্থা হতো? তোর মূর্খামির জন্য এতগুলো নিরপরাধ প্রাণ শেষ হয়ে যেত। গ্রামের মানুষজন তো এসব শুনে অবাক হয়ে গেল, নিজেরা বলা বলি করতে লাগলো। কি সাংঘাতিক কাণ্ড! ছি ছি, এমন কেউ করে? পাপ ধর্মের কোনো ভয় নেই গা। তোর তো নরকে ওঠাই হবে না। নষ্ট চরিত্রের মেয়ে একটা, ওকে পিটিয়ে মারা উচিত, সাথে ওই তান্ত্রিকটাকেও। গুরুদেব গম্ভীর গলায় বললেন, থামলি কেন? তারপর কি হলো বল সবাইকে। করালি শুরু করলো। সেদিন ছিল অমাবস্যা। লতিকা ছুটতে ছুটতে এসে বলল, বাবা, আজ একটা সুযোগ আছে। আমি দেখে এলাম গঙ্গাদা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে জলার ধারে গেছে। যা করার আজ রাতেই করতে হবে। আমি দেখে এসেছি জলার ধারে গঙ্গাদা পাকুড় গাছের নিচে শুয়ে ঘুমোচ্ছে। আপনি কিছু করুন, বেশি সময় নেই। আমি বললাম ঠিক আছে চলো, বলে দ্রুত আমরা জলার ধারে চলে এলাম। এসে দেখলাম গঙ্গা অঘরে ঘুমোচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করলাম, আমার কাজ আমি সম্পন্ন করলাম। গঙ্গার শরীরটা বেঁধে রেখে ওর মধ্যে পিশাচ চালান করে দিলাম। গঙ্গা কিচ্ছু জানতে পারল না। ধীরে ধীরে পৈশাচিক শক্তি ওকে বশ করতে লাগলো, আর ও জীবন্ত পিশাচে পরিণত হলো। গ্রামের মধ্যে তাণ্ডব শুরু করলো। এই পর্যন্ত বলে মাথা নিচু করে বসে রইল করালি। বম শঙ্কর,
বলে হুঙ্কার ছাড়তেই সবাই যেন কেঁপে উঠল। রাগত গলায় বললেন, তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে গঙ্গাকে মুক্ত কর। কোথায় রেখেছিস তাকে, শয়তান? করালি উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, জলার ধারে পাকুড় গাছের নিচে ওর আত্মাকে বন্দি করে রেখেছি। আমি এক্ষুনি গিয়ে ওকে মুক্ত করে দিচ্ছি গুরুদেব। তুই একা নয়, গ্রামের সবাই যাবে, আর ওদের রক্ষার জন্য আমি যাব। চলো সবাই। জলার ধারে গ্রামের মানুষজন একদমই আসে না, তাও তারা সবাই ভয়ে ভয়ে সেখানে হাজির হলো। আর তারা সবাই দেখল গঙ্গা পাকুর গাছের নিচে মরার মতো পড়ে আছে। কুসুম ডুকরে কেঁদে উঠে তার স্বামীর কাছে যেতে চাইল। গুরুদেব তার শিষ্যদের ইশারায় কুসুমকে আটকাতে বললেন। এবার গুরুদেব একটা বড় গোল গণ্ডি কেটে তার মধ্যে সবাইকে দাঁড়াতে বললেন। আর তিনি সবার সামনে বিপদতারণ হয়ে ত্রিশূল হাতে দাঁড়িয়ে রইলেন। করালি তার কাজ শুরু করলো। পাকুর গাছের চারপাশে হাতে একটা মরার খুলি নিয়ে মন্ত্র পড়তে পড়তে 5 বার প্রদক্ষিণ করে থামল। বেশ কিছুক্ষণ পর করালি পাকুর গাছের নিচে গঙ্গার সামনে গিয়ে তার গায়ে জড়ানো 3 রঙের সুতো খুলে ফেলল। তারপর বিড়বিড় করে অনেক মন্ত্র পড়ল। আর ওদিকে জলার মধ্যে থেকে কি ভয়ানক সব আওয়াজ ভেসে আসছে। দূর থেকে সবাই দেখল গঙ্গার শরীর থেকে একটা কালো ধোঁয়া আস্তে আস্তে বের হয়ে জলার দিকে যাচ্ছে। আর ঠিক তখনই পাকুর গাছের একটা বিশাল ডাল সশব্দে মাটিতে ভেঙে পড়ল। আর জলার জলে বিকট একটা আওয়াজ হলো। ধীরে ধীরে গঙ্গা চোখ মেলে তাকালো। কুসুম আনন্দে চিৎকার করে উঠল, ওই তো চোখ খুলেছে আমার স্বামী। সবাই দেখল তাদের পরিচিত গঙ্গা অবাক হয়ে পাকুর গাছের নিচে শুয়ে আছে, যেন কিছুই হয়নি। এদিক ওদিক অবাক হয়ে তাকিয়ে দেখছে। তারপর ধর্মর করে উঠে এক ছুটে কুসুমের কাছে এসে বলল, এত লোক, কি 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 হয়েছে কুসুম? আমি এখানে এলাম কি করে? কুসুম কিছু বলতে পারল না, হাউ হাউ করে কাঁদতে লাগলো। এই দৃশ্য দেখার পর গ্রামের লোকেদের মুখে কোনো ভাষা নেই। তারা সবটা দেখেছে এবং শুনেছে, তাই এবার সিদ্ধান্ত তারাই নেবে। সদল বলে তারা তাদের সিদ্ধান্ত জমিদার বাবু এবং গুরুদেবকে জানালো। সবাইকে থামিয়ে এগিয়ে এলেন গুরুদেব। আগে সবাই গ্রামে ফিরে চলো, তারপর যা সিদ্ধান্ত নেবার নেবে। এই জায়গাটা ভালো নয়। এদিকে ছোট্ট কানাই গঙ্গাকে দেখে বাবার কোলে যাওয়ার জন্য লাফালাফি জুড়ে দিয়েছে। এতক্ষণ সে ভয়ে মায়ের গলা জড়িয়ে চুপ করেছিল। গঙ্গাও অস্থির তার ছেলেকে কোলে নেবার জন্য, কিন্তু গঙ্গা কিছুতেই বুঝতে পারছে না এসব কি হচ্ছে, কারণ বিগত কয়েকদিনের ঘটনা তার কিছুই মনে নেই। সেই দিন গ্রামের বুড়ো বটতলায় সবাই এসে জড়ো হয়েছে। তান্ত্রিক করালি কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। লতিকাও একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে এগিয়ে এলো কুসুম। লতিকা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কুসুম সপাটে তার গালে একটা চড় মেরে বলল, ভালোবাসারই দাম দিলি হতভাগী। তোকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর তুই আমার মুখে ছুরি মারলি। হ্যাঁ রে, আমার সংসারের এত বড় ক্ষতি করতে তোর হাত কাঁপলো না, মুখ পুড়ি? গঙ্গা এতক্ষণে কুসুমের কাছে সব শুনেছে। রাগে ফুঁসছে সেও। লতিকার কিছু বলার মুখ নেই, তাই অঝরে কেঁদে চলেছে। জমিদারবাবু এই ঘটনায় যথেষ্ট উত্তেজিত। তিনি বললেন, এই গ্রামে লতিকার আর কোনো জায়গা নেই, তাই সে যেন অবিলম্বে এই গ্রাম ছেড়ে চলে যায়। এটা তার হুকুম, না হলে এই গ্রামবাসীরা তাকে পিটিয়ে মেরে ফেলবে। তিনি কিছু করতে পারবেন না, কিন্তু অবিলম্বে সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। মারমুখী গ্রামবাসীদের ভয়ে লতিকা পোঁটলা হাতে ধীরে ধীরে গ্রাম থেকে বিদায় নিল। এবার গুরুদেব তার গুরুগম্ভীর গলায় বললেন, আরো একটা কাজ বাকি আছে। জমিদারবাবু বললেন, কি কাজ গুরুদেব? বম শঙ্কর বলে গুরুদেব বললেন, করালি, আমার সামনে এসে দাঁড়া। ভয়ে প্রায় কাঁপতে কাঁপতে করালি গুরুদেবের সামনে এসে হাত জোর করে বলল, আমায় ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। বলে কান্নায় ভেঙে পড়ল। গুরুদেব বললেন,
শোন করালি, আজ এই মুহূর্ত থেকে তোর সমস্ত ক্ষমতা আমি খর্ব করলাম। তুই চেষ্টা করলেও আর কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারবি না। সাধনা করে যে ক্ষমতা অর্জন করেছিলি তার কোনো কাজে আসবে না। গুরুদেব চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করে তার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতেই করালি প্রবল জোরে মাটিতে পড়ে গেল আর বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠল। সে বুঝতে পারল তার এত বছরের সাধনার ফল তারই কৃতকর্মের জন্য আজ হারিয়ে গেল। রমাকান্ত, এবার আমার আশ্রমে ফেরার ব্যবস্থা কর। আর আমার শিষ্য দিব্যকে আমি এখানে রেখে গেলাম মা ভুবনেশ্বরীর নিত্য পুজোর জন্য। তুই ওর থাকার ব্যবস্থা করিস। তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, শোনো, আজ থেকে তোমরা নিরাপদ, আর কোনো বিপদ টিপদ নেই। এই গ্রাম মা ভুবনেশ্বরীর, তিনি তোমাদের রক্ষা করবেন, আর কোনো অশুভ শক্তি এই গ্রামে প্রবেশ করতে পারবে না, বুঝলে? চল রমাকান্ত, আমার দেরি হয়ে যাচ্ছে। ছুটে এসে গঙ্গা আর কুসুম গুরুদেবের পায়ে প্রণাম করল। কুসুম বলল, গুরুদেব, আপনার জন্য আমি আবার সব ফিরে পেলাম। আপনি স্বয়ং ভগবান। গুরুদেব মুচকি হেসে বললেন, না রে মা, আমি কেউ নই, সবই তার দয়া। তিনি মঙ্গলময়, সব রক্ষা করেছেন তিনি। আমি তো তার সেবক মাত্র। যা যা, বাড়ি যা। বলে তার শিষ্যদের নিয়ে চলে গেলেন। গ্রামবাসীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে যে যার ঘরে ফিরে গেল। এসব দেখে শুনে তাজ্জব বনে গেছে গঙ্গা। তার ভুলের জন্যই এই গ্রামের মানুষজনকে কত কষ্ট পেতে হয়েছে। আর তার কুসুম আর তার কানাই, তারা তো মরতে মরতে বেঁচেছে। এই জগতে মানুষ চেনা যে বড় কঠিন, সে মনে মনে প্রতিজ্ঞা করল। আর কোনো দিন কুসুমের সাথে ঝগড়া করব না, বাড়ি ছেড়ে কোথাও যাব না, মা ভুবনেশ্বরীর দিব্যি। গঙ্গা পায়ে পায়ে কুসুমের কাছে এসে বসল। কুসুম, বউ ক্ষমা করে দে, আমার জন্য তোকে অনেক কষ্ট পেতে হয়েছে। চল চল, ঘরে চল। ভুলটা আমারই গো। তুমি তো কোনোদিন লতিকাকে সহ্যই করতে পারতে না, শুধু আমি চিনতে পারিনি। এতগুলো দিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। বলে অঝরে কাঁদতে লাগলো। কানাই তখন নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমোচ্ছে। গঙ্গা কুসুমের কোল থেকে কানাইকে কোলে নিয়ে বলল, ঘরে চল কুসুম, যা হওয়ার হয়ে গেছে, আর ওসব ভেবে কষ্ট পাস না। আমার খুব খিদে পেয়েছে, কতদিন তোর হাতের কুঁচো মাছের ঝোল খাইনি বলতো। চলো, তবে বাড়ি যাবার আগে একবার মায়ের মন্দিরে প্রণাম করে যেতে হবে। মা ভুবনেশ্বরীর মন্দিরে তখন সন্ধ্যা আরতি হচ্ছে। পবিত্র শাঁখ, ঘণ্টা, ধূপ ধুনোর গন্ধে চারিদিক সুবাতাসিত। গ্রামবাসীদের অনেকেই সেখানে উপস্থিত, সবাই মায়ের দর্শন করছে। গঙ্গা আর কুসুম ছোট্ট কানাইকে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের অপরূপ রূপ দর্শন করছে। অভয়দায়িনী, শক্তিদায়িনী মা ভুবনেশ্বরী যেন সদাস্য বদনে তার সব ভক্তকে অভয় দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। গ্রামের আকাশ বাতাস যেন এক পবিত্র আলোয় ভরে যাচ্ছে। শেষ হলো আজকের গল্প, লেখিকা সোনালী সিংহার কলমে জলার ধারে। আজকে গল্প পাঠে প্রীতম, স্ক্রিপ্টিং উমা, অন্যান্য চরিত্রে সায়ন্তন, তৃষা, আর্য, সৃষ্টি, অভিজিৎ, সুপ্রীতি, দিব্যেন্দু, শঙ্খ, বুবাই এবং শোভিত। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স রণজয়। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপঙ্কর। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই
ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের এই প্রজেক্টে পাশে থাকার জন্য। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগেও তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য আসতে চলেছে স্বনামধন্য লেখক শ্রী শঙ্কর চ্যাটার্জির কলমে একটি বিখ্যাত চরিত্র, যার নাম রফিক। অরণ্য মন থেকে প্রকাশিত রফিক সমগ্র 3 থেকে রফিকের প্রথম উপন্যাস আসতে চলেছে আমাদের হানাবাড়িতে। এই উপন্যাসটার নাম এবং রফিক চরিত্রে কে অভিনয় করেছে সেটা জানতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ইউটিউব কমিউনিটি পোস্টটাও ফলো করতে হবে। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।